আজকের গল্প ধূসর পল্লীর অমাবস্যার রাত। মেদিনীপুরের দূরদূরান্তের গ্রামগুলোর মাঝ বরাবর বনের শেষ সীমানার কাছে ছোট্ট এক জনপদ, ধুবর পল্লী। চারদিক জুড়ে ধুধু মাঠ, মাঝখানে রূপালী শাখ নদী, আর পল্লীটাকে ঘিরে বিশাল বিশাল শাল মহুয়া জঙ্গল। এই অঞ্চলের মানুষ বিশ্বাস করে ধুবর পল্লীর ওপর নাকি বহু শতাব্দীর আগের এক অভিশাপ রয়েছে। এই অভিশাপের সূত্রপাত নাকি এক রহস্যময় অমাবস্যার রাতে। গ্রামের মানুষ বাইরের লোকদের এ বিষয়ে বলতে চায় না, কারণ তারা ভাবে এ কথা বেশি ছড়ালে অন্ধকারের শক্তি জেগে ওঠে। ধুবর পল্লীতে রাত নামলে যে নিঃশব্দ অন্ধকার নামে, তা সাধারণ রাতের মতো নয়। অমাবস্যা হলে তো কেবল বাতাসের শব্দ যেন থেমে যায়। মানুষ দরজা জানালা বন্ধ করে দেয়, বাচ্চারা কেঁপে কেঁপে ঘুমোয়, আর পল্লীর বটগাছের ডালে দেখা যায় একটা সাদা ছায়া দুলছে। কে সে? কি তার উদ্দেশ্য? কেন সে ধুবর পল্লীকে অভিশপ্ত করে রাখল? সকলেরই মনে একটাই কথা, অমাবস্যার রাতে কেউ যেন ভুলেও বাইরে বেরোয় না। কিন্তু সেই বছর ছিল অন্যরকম। সেই রাতেই 3 যুবক ও এক বৃদ্ধ বদলে দিলেন বহু বছরের গোপন ইতিহাস। বর্ষার দিন, ভারী মেঘে আকাশ কালো, বৃষ্টি পড়ছে টুপটাপ। ধুবর পল্লীর চক মোড়ে আছে বেনুর টং দোকান, যেটা গ্রামের একমাত্র আড্ডাখানা। দোকান ছোট হলেও আড্ডা হয় প্রচুর। গরম চা, জিলিপি আর গুড়ের লাটাই এখানকার পরিচিত স্বাদ। সেই টং দোকানে বসে আছে 3 বন্ধু, অমিত, সৌম্য আর নন্দন। অমিত খুবই যুক্তিবাদী, ভূতপ্রেতের কথা মানেই হাসে। সৌম্য একটু শান্ত, ভয়ের গল্প শুনতে ভালোবাসে। নন্দন আবার অ্যাডভেঞ্চারের পাগল, ঝুঁকি নেয় সবসময়। দোকানের মালিক বেনু কাকাও পাশে দাঁড়িয়ে কেটলি থেকে চা ঢালছেন। হঠাৎ দূরে বটগাছের দিক থেকে একটা দীর্ঘ আর্তনাদের মতো শব্দ ভেসে এলো। ই ই ই ই ই ই ই ই ই। সৌম্য কেঁপে উঠল, ওইটা কি কুকুর? বেনু কাকা থেমে গেলেন, তার মুখটা ফ্যাকাশে। কুকুর না রে বাবা, অমাবস্যার রাত এগোচ্ছে, আজ সে রাত। অমিত বিরক্ত হয়ে বলল, আবার ভূত টুতের গল্প? কতবার বলেছি এসব কুসংস্কার। বেনু কাকা নরম গলায় বললেন, কুসংস্কার ভাবিস না রে অমিত, ধুবর পল্লীর ইতিহাস জানিস না? যেদিন অমাবস্যায় ওই ডাকে, সেদিন কেউ বাইরে থাকলে আর ফিরেছিল নাকি? নন্দন আগ্রহী হয়ে উঠে বলল, কে? কি হয় বলো না। বেনু কাকা একটু থেমে বললেন, ওটা ধুবরই, ধুবর পল্লীর অভিশপ্ত ছায়া। যাকে সে ডাকে তার মুক্তি নেই। বৃষ্টি আরো বাড়ল, দোকানের টিনের চালে ধুপধুপ শব্দ। 3 বন্ধু তখনও জানত না এই রাতই তাদের জীবন পাল্টে দিতে চলেছে। বেনু কাকা গল্প শুরু করলেন। অনেক অনেক বছর আগে, তখন ধুবর পল্লীতে ছিল না এত ঘরবাড়ি, ছিল কেবল জঙ্গল আর কয়েকটা করে ঘর। সেই সময়ে এই পল্লীতে থাকত এক বিধবা তরুণী, ধুবরী। খুব সুন্দরী, খুব শান্ত স্বভাবের। গ্রামের পুরুষেরা তার সৌন্দর্যে মুগ্ধ ছিল, আর মহিলারা ঈর্ষায় তাকে অপমান করত। কিন্তু ধুবরীর ছিল এক অদ্ভুত ক্ষমতা, সে নাকি জল ডেকে আনতে পারত। বর্ষার আগেই সে জানিয়ে দিত কোন দিনে বৃষ্টি নামবে। গ্রামের পুরুত মনে করতেন
এই মেয়ের মধ্যে অলৌকিক কিছু আছে। ধুবুরির একটি ছেলেও ছিল, ছোট, দুর্বল, অসুস্থ। সকলের ধারণা জন্ম থেকেই ছেলেটা অভিশপ্ত। শুধু ধুবুরি তাকে বাঁচিয়ে রাখত। একদিন গ্রামের কয়েকজন মাতব্বর ভুল করে বিশ্বাস করে ফেলল যে ধুবুরি নাকি ডাইনি। তারা ছেলেটাকে কেড়ে নিল, নদীর ধারে নিয়ে গিয়ে নামিয়ে দিল জলে, যেন সেই অভিশাপ ভেসে যায়। ধুবুরি ছুটে ছুটে এসে নিজের চোখের সামনে নিজের ছেলের নিথর দেহ ভেসে যেতে দেখল। তার কান্না, তার চিৎকার, সব মিলিয়ে সেই রাতে এক অদ্ভুত ঝড় ওঠে। নদীতে স্রোত বেড়ে যায়, আকাশে কালো মেঘ। ধুবুরি ছেলের লাশ কোলে নিয়ে বটগাছের নিচে বসে রাতভর কাঁদল। সকালে দেখা গেল ধুবুরি আর নেই, কিন্তু বটগাছের ডালে ঝুলছে শুধু সাদা কাপড়ের মতো একটা ছায়া। সেই রাত থেকেই ধুবর পল্লীতে অমাবস্যা মানেই অশনির সংকেত। ধুবুরি নাকি ছেলেকে খুঁজে বেড়ায়, যাকে সে তার ছেলের মতো ভাবে, তাকে কাছে ডাকে, আর ফেরত যেতে দেয় না। এতক্ষণ গল্প শুনে তিন বন্ধু চুপ হয়ে গেল। গল্প চলছিল, এমন সময় বটগাছের দিক থেকে আবার সেই শব্দ এল। ই ই ই ই ই ই ই ই ই। এবার শব্দ যেন আরো কাছে। নন্দন উঠে দাঁড়ালো, চলো দেখি কে ডাকছে। বেনু কাকা চেঁচিয়ে উঠল, থামো, বোকামি করিস না, অন্ধকার নামছে, আজ অমাবস্যা। অমিত হাসল, চা দোকানের গল্প বলে মানুষকে ভয় দেখানো বন্ধ করুন। বেনু কাকা রেগে গেলেন, তুই চাইলে ভরসা করিস, না চাইলে নাই, কিন্তু আজ বাইরে যাস না। অমিত বলল, আমরা যাচ্ছি ওই বটতলায়, দেখব এই ধুবুরিকে। সৌম্য থরথর করে বলল, না, আমি যাচ্ছি না। নন্দন অমিতের সঙ্গে যাবে। সৌম্য দ্বিধায় পড়ে গেল, বন্ধুদের একা যেতে দেবে। শেষমেশ তিনজনই উঠে দাঁড়ালো। বেনু কাকা চিৎকার করে বললেন, একটু দাঁড়া, এটা নে। তিনি একটা পুরনো লাল কাপড়ে মোড়া তাবিজ এগিয়ে দিলেন। এটা আমার দাদার হাতে বানানো তাবিজ না, একরকম ঢালের মতো, নিয়ে যা। ধুবুরির ছায়া যেন তোমাদের গায়ে না লাগে। অমিত তাবিজটা নিয়ে হাসল, ধন্যবাদ, কিন্তু এসব লাগবে না। তিনজন বেরিয়ে পড়ল বটবৃক্ষের পথে। তবে তারা জানত না, এই হাঁটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। বৃষ্টি থেমে গেছে, হাওয়া স্তব্ধ। বৃষ্টি থেমে গেছে, হাওয়া স্তব্ধ। অমাবস্যার অন্ধকার এত গভীর, যেন রাতটা চোখ মেলে তাকিয়ে আছে। বটগাছের দিকে যেতে যেতে সৌম্য স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করল, তোমরা লক্ষ্য করেছ, পাখির ডাক নেই, ব্যাঙের কোথাও নেই, সব শান্ত কেন? অমিত বলল, বৃষ্টির রাত, এটাই স্বাভাবিক। কিন্তু নন্দন বলল, না, স্বাভাবিক নয়। আমাদের গ্রামের রাতে এত শান্তি হয় না। হঠাৎ মাটিতে থাকা জল জমে কাঁপতে লাগলো। হাওয়াও নেই, তবু জলে ঢেউ উঠছে। এক অদ্ভুত শব্দ, টুপ টুপ টুপ। তিনজন থমকে দাঁড়ালো। নন্দন ফোনের টর্চ জ্বালাল। টর্চের আলো বটগাছের গোড়া ছুতেই দেখা গেল একটা ছোট ছেলে বসে আছে। ছেঁড়া ধুতি পরা, মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু করে কাঁপছে। সৌম্য কেঁপে বলল, এত কি? বেনু কাকার গল্পের। অমিত গম্ভীর, চুপ, এগোই। তারা কাছে যেতেই ছেলেটা ধীরে ধীরে মুখ তুলল। আর সেই মুখ দেখে তিনজনের বুকের ভেতর কেঁপে উঠল।
মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো পুরো সাদা, ঠোঁট নাড়ছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ ছেলেটা বলল, মা আসছে, বলেই দৌড়ে জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল। তিন বন্ধু পাথরের মতো দাঁড়িয়ে রইল। সৌম্য কাপা গলায় ফিসফিস করল, চলো ফিরে যাই, এটা আমি দেখিনি, দেখতেই চাইনি। অমিত বিস্মিত হলেও ভয় মানতে চায় না। বাচ্চাটা হয়তো অসুস্থ ছিল, ওর পরিবারেই থাকবে কাছে কোথাও। কিন্তু নন্দন বলল, তুমি কি বুঝতে পারছ? ও বলল, মা আসছে। ধুবুরির গল্প তো বলেছিল বেনু কাকা। একটা ঠান্ডা বাতাস বইল, বটগাছের ডাল নরল, আর সেই সাথে ভেসে এল ই ই ই ই ই ই। কিন্তু এবার শব্দটা কাছে, খুব কাছে। অমাবস্যার অন্ধকার এত গভীর, যেন রাতটা চোখ মেলে তাকিয়ে আছে। বটগাছের দিকে যেতে যেতে সৌম্য স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করল, তোমরা লক্ষ্য করেছ, পাখির ডাক নেই, ব্যাঙের কোথাও নেই, সব শান্ত কেন? অমিত বলল, বৃষ্টির রাত, এটাই স্বাভাবিক। কিন্তু নন্দন বলল, না, স্বাভাবিক নয়। আমাদের গ্রামের রাতে এত শান্তি হয় না। হঠাৎ মাটিতে থাকা জল জমে কাঁপতে লাগলো। হাওয়াও নেই, তবু জলে ঢেউ উঠছে। এক অদ্ভুত শব্দ, টুপ টুপ টুপ। তিনজন থমকে দাঁড়ালো। নন্দন ফোনের টর্চ জ্বালাল। টর্চের আলো বটগাছের গোড়া ছুতেই দেখা গেল একটা ছোট ছেলে বসে আছে। ছেঁড়া ধুতি পরা, মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু করে কাঁপছে। সৌম্য কেঁপে বলল, এত কি বেনু কাকার গল্পের? অমিত গম্ভীর, চুপ, এগোই। তারা কাছে যেতেই ছেলেটা ধীরে ধীরে মুখ তুলল। আর সেই মুখ দেখে তিনজনের বুকের ভেতর কেঁপে উঠল। মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো পুরো সাদা, ঠোঁট নাড়ছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ ছেলেটা বলল, মা আসছে, বলেই দৌড়ে জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল। তিন বন্ধু পাথরের মতো দাঁড়িয়ে রইল। সৌম্য কাপা গলায় ফিসফিস করল, চলো ফিরে যাই, এটা আমি দেখিনি, দেখতেই চাইনি। অমিত বিস্মিত হলেও ভয় মানতে চায় না। বাচ্চাটা হয়তো অসুস্থ ছিল, ওর পরিবারেই থাকবে কাছে কোথাও। কিন্তু নন্দন বলল, তুমি কি বুঝতে পারছ? ও বলল, মা আসছে। ধুবুরির গল্প তো বলেছিল বেনু কাকা। একটা ঠান্ডা বাতাস বইল, বটগাছের ডাল নরল, আর সেই সাথে ভেসে এল ই ই ই ই ই ই। কিন্তু এবার শব্দটা কাছে, খুব কাছে। তিনজন মাথা তুলে তাকাতেই দেখল বটগাছের সবচেয়ে মোটা ডালের ওপর দাঁড়িয়ে আছে একটি সাদা পোশাক পরা লম্বা আকৃতির ছায়া। মানুষের মতো, আবার নয়। চুলগুলো ভেজা, লম্বা, শরীর কেমন যেন অস্পষ্ট ধোয়ার মতো। এক মুহূর্তে সেই ছায়া গাছের ডাল থেকে ধপাস করে নেমে এল। মাটিতে পড়ার কোনো শব্দ নেই, মাটিতে দাঁড়ানোরও কোনো ভঙ্গি নেই। ওটা যেন ভেসে আছে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তিনজনের দিকে এগোতে লাগলো। তার কণ্ঠে একটা ফিসফিস আওয়াজ, আমার ছেলে কোথায়? সৌম্য চিৎকার করল, দৌড়াও। তারা তিনজন তিন দিকে দৌড়াতে লাগলো। অন্ধকার, কাদা, ভেজা গাছ, চোখের সামনে কেবল ছুটে যাওয়া পথ। অমিত দৌড়াতে দৌড়াতে ভাবছে, এটা ঘটতে পারে না। ভূত বলে কিছু নেই, আমি ভুল দেখছি। কিন্তু পিছনে তাকাতেই দেখল
সাদা ছায়াটা হাওয়ার মতো এগিয়ে আসছে। নন্দন বাম দিকে বাঁশঝাড়ের দিকে ঢুকল, সৌম্য ডান দিকে। অমিত সোজা রাস্তা ধরে ফিরে গেল টং দোকানের দিকে। বৃষ্টি আবার শুরু হলো, বিদ্যুৎ ঝলসে উঠল, আর সেই বজ্রালোকে দেখা গেল ধুবুরি তিনজনকেই অনুসরণ করছে। অমিত ছুটতে ছুটতে পৌঁছে গেল টং দোকানের কাছে। দোকান বন্ধ, বেনু কাকা নেই। হঠাৎ দোকানের ভেতরের বাতিটা নিজে থেকেই জ্বলে উঠল। এটাকে জ্বালালো। অমিত ভয়ে কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকল। ভিতরে কেউ নেই, কিন্তু টেবিলে ওপরে রাখা আছে বেনু কাকার দেওয়া সেই লাল তাবিজ। অমিত তাবিজটা তুলে নিতেই দোকানের দরজা ধপাস করে বন্ধ হয়ে গেল। বাতি নিভে গেল, অন্ধকার। তারপর কানে ফিসফিস শব্দ, আমার ছেলে। অমিত তাবিজটা শক্ত করে ধরে দরজা খুলে বেরিয়ে পড়ল। বাইরে তাকিয়ে দেখল বটগাছের দিক থেকে সাদা ছায়া এগিয়ে আসছে। অমিত দৌড়াতে লাগলো অন্য দুই বন্ধুকে খুঁজতে। নন্দন বাঁশঝাড়ের ভেতর ঢুকে পড়েছে। চারদিকে ঝিঁঝি পোকার শব্দ নেই, বাঁশগুলো অদ্ভুতভাবে কাঁপছে। হঠাৎ সে শুনতে পেল, বাবা, ফিরিস না। নন্দন ঘুরে তাকালো, দেখল এক শিশু ছায়া বর্ষার জলে ভেজা মাটিতে দাঁড়িয়ে। ছেলেটা নন্দনকে বলল, মা আমাকে খুঁজছে, তুমি কি আমাকে মায়ের কাছে নিয়ে যাবে? নন্দন বলল, তুই কে, কোথায় থাকিস? ছেলেটা ধীরে ধীরে এগিয়ে এসে নন্দনের হাত ধরল। হাতটা ঠান্ডা বরফের মতো। নন্দন ভয়ে হাত ছাড়াতে চাইতেন, ছেলেটা শক্ত করে ধরল। আর তখনই বাঁশঝাড়ের ওপরে দেখা গেল এক জোড়া সাদা চোখ, হাওয়ার মতো ভেসে থাকা ছায়া। ছায়ামূর্তি ফুসফুস করে বলল, আমার ছেলে, তাকে দে। নন্দন চিৎকার করে উঠে ছেলেটাকে ছেড়ে দৌড়াতে লাগলো। সৌম্য ডানদিকের পথ ধরে ছুটতে ছুটতে পৌঁছে গেল শাখ নদীর ধারে। নদী শান্ত। সৌম্য ডানদিকের পথ ধরে ছুটতে ছুটতে পৌঁছে গেল শাখ নদীর ধারে। নদী শান্ত। বর্ষার দিনেও স্রোত নেই, জল পুরো থেমে আছে, যেন জমে গেছে। নদীর ধারে এসে সে হাঁফাতে লাগলো। তখনই নদীর ওপর দিয়ে ভেসে এল। এখানে নিয়ে এসেছিল। সৌম্য কেঁপে উঠল। নদীর মাঝখানে কচুরিপানার ভিড়ে দাঁড়িয়ে আছে সেই সাদা ছেলে। সে হাত নেড়ে বলল, আমাকে ঠেলে দিয়েছিল মা। সৌম্য পেছোতে গেল, কিন্তু পিছনে হাওয়া বইল, আর সেই হাওয়া থেকে বেরিয়ে এল ধুবুরির ছায়া। সৌম্যর মাথা ঘুরে গেল। সে নদীর ধারের কাদা পেরিয়ে দৌড়াতে লাগলো। একবার পিছনে তাকাতেই দেখল ছায়াটা মাটিতে নয়, পানির ওপর দিয়ে এগোচ্ছে। বর্ষার দিনেও স্রোত নেই, জল পুরো থেমে আছে, যেন জমে গেছে। নদীর ধারে এসে সে হাঁফাতে লাগলো। তখনই নদীর ওপর দিয়ে ভেসে এল। এখানে নিয়ে এসেছিল। সৌম্য কেঁপে উঠল। নদীর মাঝখানে কচুরিপানার ভিড়ে দাঁড়িয়ে আছে সেই সাদা ছেলে। সে হাত নেড়ে বলল, আমাকে ঠেলে দিয়েছিল মা। সৌম্য পেছোতে গেল, কিন্তু পিছনে হাওয়া বইল, আর সেই হাওয়া থেকে বেরিয়ে এল ধুবুরির ছায়া। সৌম্যর মাথা ঘুরে গেল। সে নদীর ধারের কাদা পেরিয়ে দৌড়াতে লাগলো। একবার পিছনে তাকাতেই দেখল ছায়াটা মাটিতে নয়, পানির ওপর দিয়ে এগোচ্ছে। অমিত, নন্দন আর সৌম্য তিনজন তিন দিক থেকে দৌড়ে এসে মিলল মেঠো পথের মাঝখানে। তিনজনের মুখ সাদা, শ্বাস প্রায় বন্ধ, কেউ কথা বলতে পারছে না। হাওয়া থেমে গেছে, বৃষ্টি নেই,
চারদিক নেমে এসেছে গভীর নীরবতা। অমিত বলল, এটা সত্যি, আমি দেখেছি। নন্দন বলল, ওটা আমাদের ছোঁয়ার চেষ্টা করেছে। সৌম্য বলল, এখন কি হবে? ঠিক তখনই দূর থেকে দেখা গেল বটগাছের ডালে আবার সাদা ছায়াটা উঠেছে। তার হাত উপরের দিকে প্রসারিত, যেন কাউকে ডাকছে। আর ডাক এলো, আমার ছেলে, ফিরে আয়। তিনজনের মনে হলো তাদেরই কেউ একজনকে ধুবড়ি ছেলে ভেবে ফেলেছে। নন্দন বলল, বেনু কাকার কাছে ফিরে চল, উনি কিছু একটা জানেন। তিন বন্ধু টম দোকানে ফিরে দেখল বেনু কাকা না, একটা অচেনা বৃদ্ধ বসে আছে। বৃদ্ধের গায়ে গামছা, চোখ খুব গভীর। অমিত বলল, আপনি কে? বেনু কাকা কোথায়? বৃদ্ধ বললেন, আমি বেনুর দাদা, এই পল্লীর শেষ ওঝা। নন্দন অবাক, তাহলে আপনি তাবিজ বানাতেন? বৃদ্ধ শান্ত গলায় বললেন, তিনজনের মধ্যে যাকে ধুবড়ি ছেলে ভেবেছে সে মার হাত থেকে বাঁচতে পারবে না যতক্ষণ না সত্যিটা সামনে আসে। তিনজন অবাক হয়ে তাকিয়ে রইল। বৃদ্ধ আরও বললেন, ধুবড়ি তোমাদের কাউকে তার ছেলের মতো ভাবছে। সে প্রতিশোধ নয়, মুক্তি চায়। তাকে বাঁচতে দাও, না হলে তোমাদের তিনজনের জীবনই হারাবে। অমিত চিৎকার করে উঠল, কিন্তু আমরা কি করব? বৃদ্ধ বললেন, ধুবড়ির ছেলেকে নদীতে ফেলে দিয়েছিল মাতব্বররা। তার আত্মা এখনো শান্তি পায়নি। তোমরা সেই ছেলেকে ফিরিয়ে না আনলে ধুবড়ি তোমাদের নিয়ে যাবে। সৌম্য জিজ্ঞেস করল, ছেলেকে ফিরিয়ে আনব মানে? বৃদ্ধ মাটিতে তিনটা বৃত্ত এঁকে বললেন, যে ছেলেটাকে তোমরা দেখেছ সে পূর্ণরূপ নয়, সে আত্মার অংশ। তাকে পুরো ফিরিয়ে আনতে হলে তিনজনকে তিনটি পথ নিতে হবে। 1. বটগাছ, 2. বাঁশঝাড়, 3. শাখ নদী। প্রত্যেকে তাদের দেখা ছেলের ছায়া কে সঠিক জায়গায় ফিরিয়ে আনবে, নইলে ধুবড়ি তোমাদের গিলে খাবে। তিন বন্ধুর বুক ধুকপুক করতে লাগল। অমিত, বটগাছের পরীক্ষা। অমিত বটগাছের নিচে পৌঁছেই দেখল ছেলেটা সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা বলল, তুমি কেন এলি? অমিত শান্ত স্বরে বলল, তোর মা তোকে খুঁজছে, চলো। ছেলেটা বলল, মা আমাকে মারবেন না তো? অমিত বলল, না, তোমার মা তোমাকে ভালোবাসে। অমিত হাত বাড়াল। ছেলেটা তার হাত ধরতেই গাছের ডাল দুলে উঠল। ধুবড়ির ছায়া দেখা দিল ঠিক গাছের মাথায়। কিন্তু অমিত তাবিজটা তুলে ধরতেই ছায়া একটু থমকে গেল। ছেলেটা চুপচাপ অমিতের সঙ্গে হাঁটতে লাগল। নন্দন, বাঁশঝাড়ের পরীক্ষা। নন্দন বাঁশঝাড়ে ঢুকে শুনল, এদিকে। ছেলেটা ফিরে এসেছে, সে বাঁশের আড়ালে লুকিয়ে। নন্দন এগিয়ে বলল, আমরা তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। ছেলেটা কান্না ভেজা গলায় বলল, মা আমাকে খুঁজে পাচ্ছে না, আমি সেই রাতে খুব ভয় পেয়েছিলাম। নন্দন বলল, চল, আর ভয় পেতে হবে না। কিন্তু তখন বাঁশঝাড়ের ওপরে দেখা গেল ধুবড়ির ছায়া। সে নিচু গলায় বলল, আমার ছেলে। নন্দন সাহস করে ছেলেটাকে নিয়ে বাইরে বেরিয়ে এল। সৌম্য, শাখ নদীর পরীক্ষা। শাখ নদীর পানি কাঁপছে। সৌম্য নদীর ধারে দাঁড়িয়েই দেখল ছেলেটা পানির ওপর হাঁটছে। ছেলেটা বলল, আমাকে ফেলে দিয়েছে। সৌম্য হাত বাড়িয়ে বলল, চলো, তোমার মা তোমার অপেক্ষায় আছে। ছেলেটা ধীরে ধীরে পানির ওপর থেকে নেমে এসে সৌম্যের হাত ধরল। হাতটা ঠান্ডা,
কিন্তু এবার শক্ত। হঠাৎ নদীর মাঝখানে দেখা গেল ধুবরী হাত প্রসারিত করে দাঁড়িয়ে। সৌম্য ছেলেটাকে শক্ত করে ধরে বলল, চল, আর দেরি করো না। তিনজন তিন দিক থেকে বেরিয়ে এসে সেই অচেনা বৃদ্ধের সামনে দাঁড়ালো। ছেলেটার তিনটি ছায়া তিনজনের পেছনে। বৃদ্ধ চিৎকার করে বললেন, তিন ছায়াকে এক করো, না হলে ছেলেটা মুক্তি পাবে না। তিন বন্ধু তিন ছায়াকে এক জায়গায় দাঁড় করাল। আর তখন একদম বজ্রপাতের মতো আলোর ঝলকানি। ছেলেটার তিনটি ছায়া মিলে তৈরি হলো এক সম্পূর্ণ রূপ। ধুবরী দূর থেকে এগিয়ে এল। তার মুখ আর আগের মতো শূন্য নয়, চোখে কান্নার জল। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। শুনতে পেল, মা। আর তারপর এক হাওয়ার ঝাপটা এলো। দুজনেই মিলিয়ে গেল বাতাসে। অমাবস্যার রাতের অন্ধকার ভেদ করে প্রথমবারের মতো শাক নদীর ওপরে আলো দেখা গেল। গ্রাম আবার স্বাভাবিক হলো। বৃষ্টি থামল। পাখিরা ডাকতে লাগলো। বৃদ্ধ ওঝা বললেন, ধুবর পল্লীর অভিশাপ শেষ। তিন বন্ধুই শান্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ঠিক তখনই অমিত বুঝতে পারল, তার হাতের তাবিজটা অদৃশ্য হয়ে গেছে। ওঝা মৃদু হেসে বললেন, তাবিজের দরকার ছিল না। তোমরা তিনজনই ধুবরীর ছেলেকে মুক্তি দিয়েছ। নন্দন জিজ্ঞেস করল, তাহলে তাবিজ গেল কোথায়? ওঝার উত্তর শুনে তিনজনই স্তব্ধ। ধুবরী তার ছেলের আত্মাকে শান্তি দিতে তাবিজটাই সঙ্গে নিয়ে গেছে। এখন তোমরা নিরাপদ। তবে মনে রেখো, ধুবরী আর কখনো ফিরবে না, কিন্তু তার ছেলে তিনজনকে আশীর্বাদ দিয়ে গেছে। তোমরা যেখানে যাবে, অশুভ কিছু কাছে আসতে পারবে না। বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তিন বন্ধু অবাক হয়ে একে অন্যের দিকে তাকালো। সেই মুহূর্তে আকাশে চাঁদের আলো ফুটে উঠল। অমাবস্যার রাত শেষ হয়েছে। ধুবর পল্লীর অভিশাপ। আজ বহু বছর পরেও গ্রামের মানুষ বলে, সেই তিন যুবকই ধুবর পল্লীকে বাঁচিয়েছে। তারা না গেলে অভিশাপ হয়তো কখনো শেষ হতো না। আর বর্ষার রাতে যখন বটগাছের পাতা একটু ঝরে ওঠে, মনে হয় কেউ যেন মৃদু গলায় বলছে, ধন্যবাদ। একজন মা তার ছেলেকে ফিরে পেয়েছিল। এক অভিশপ্ত গ্রাম ফিরে পেয়েছিল মুক্তি।